একসময় ফাইন্যান্সের জাদুকর হিসেবে পরিচিত ছিলেন লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রিয়াদ সালামে। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের একজন তিনি। ১৯৯৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ৩০ বছর তিনি এ দায়িত্ব সামলেছেন। কিন্তু দায়িত্ব শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই রিয়াদ সালামের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অর্থ পাচার সহ বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত ২০২৪ সালে গ্রেফতার হয়ে কারাগারে গিয়েছিলেন ব্যাংকে ডু লিবানের এই গভর্নর। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কেন্দ্রীয় ব্যাংকগুলোর গুরুত্ব কতটুকু জানবো আজকের লিড নিউজে। উন্নয়নশীল কিংবা দরিদ্র দেশের পাশাপাশি চলতি শতাব্দীতে জার্মানির মতো উন্নত দেশের কেন্দ্রীয় ব্যাংকের এক গভর্নরের বিরুদ্ধেও অনিয়ম দুর্নীতিতে জড়ানোর অভিযোগ উঠেছে। ২০০৪ সালে জার্মানির কেন্দ্রীয় ব্যাংক ডয়চে বুন্দেস ব্যাংকের প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগে বাধ্য হন আর্নস্ট ভেলটেক। অভিযোগ ছিল একটি বেসরকারি ব্যাংক বার্লিনের কোনো বিলাসবহুল হোটেলে এ গভর্নর ও তার পরিবারের খাবার খরচ প্রায় ৭,৭০০ ইউরো বহন করেছিল। ফ্র্যাঙ্কফুর্টের প্রসিকিউটররা এ বিষয়ে তদন্ত করলেও শেষ পর্যন্ত কোনো ফৌজদারি অভিযোগ দায়ের হয়নি। তবে এ ঘটনায় ভেলটেককে ২৫,০০০ ইউরো জরিমানা গুনতে হয়েছিল। বিশ্বের অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কিংবা জ্যেষ্ঠ অনেক কর্মকর্তার বিরুদ্ধে বিচ্ছিন্নভাবে অনিয়ম, দুর্নীতি কিংবা স্বার্থের সংঘাতে জড়ানোর অভিযোগ উঠলেও বাংলাদেশ ব্যাংকের মতো এত বিস্তৃত অভিযোগ কোথাও পাওয়া যায় না। ২০০৯ সাল পরবর্তী ১.৫ দশক জুড়ে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব পালনকারী ৩ গভর্নরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক তদন্ত করেছে। এই গভর্নরদের সঙ্গে তদন্তের জালে জড়িয়েছেন বিভিন্ন সময় ৭ জন ডেপুটি গভর্নর, অনেক নির্বাহী পরিচালক সহ অন্তত ৫৫ জন কর্মকর্তা। তাদের বিরুদ্ধে মামলা, তদন্ত, সম্পদ জব্দ ও নথিপত্র তলবের মতো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এদের মধ্যে প্রভাবশালী হিসেবে পরিচিত সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর, এসকে চৌধুরী ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেফতার হয়েছেন। সাবেক গভর্নরদের মধ্যে ডক্টর আতিউর রহমান ও আব্দুর রৌফ তালুকদারের কোনো হদিশ নেই। আর অনেক সাবেক ডেপুটি গভর্নরও লোকচক্ষুর অন্তরালে রয়েছেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানের অভিজ্ঞতা ও মন্তব্য সেরকমই। বণিক বার্তাকে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক যে কোনো দেশের ব্যাংক তথা আর্থিক খাতের নিয়ন্ত্রক। এই প্রতিষ্ঠানের দায়িত্ব হলো ব্যাংক খাতের অভিভাবকত্ব ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখা। এখন যদি গভর্নর সহ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুদক মামলা করে নীতি নির্ধারকদের সততা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে জনগণের আস্থার ঘাটতি হবে, এটিই স্বাভাবিক। কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের পরপর ৩ গভর্নর ও সব পরিচালকের তথ্য চাওয়া হলে সেটি নিয়েও বিদেশিদের কাছে খারাপ বার্তা যায়। ২০০৯ সাল পরবর্তী ১.৫ দশকে বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থাৎ ২০২৪-এর গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ছাড়া আর কেউ স্বাধীন ছিলেন না বলেও মন্তব্য করেন আরিফ হোসেন খান। ২০০৯ সাল পরবর্তী প্রায় ৮ বছর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ডক্টর আতিউর রহমান। বৈদেশিক মুদ্রার রিজার্ভ চুরির ঘটনায় তুমুল সমালোচনার মুখে ২০১৬ সালের ১৫ই মার্চ গভর্নর পদ থেকে পদত্যাগ করেন তিনি। তার সময় দেশের ব্যাংক খাতে অনিয়ম, দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেতে শুরু করে। বেসিক ব্যাংকের লুণ্ঠন, সোনালী ব্যাংক হলমার্ক কেলেঙ্কারি, জনতা ব্যাংকের বিসমিল্লা গ্রুপ কেলেঙ্কারি সহ বেসরকারি ব্যাংকগুলোতে অলিগার্কদের প্রভাব বিস্তার শুরু হয় এ সময়। গণ অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতন ঘটলে ডক্টর আতিউর রহমানও দেশ ছাড়েন। এ সময় গরিবের অর্থনীতিবিদ হিসেবে পরিচিত পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ অধ্যাপকের ঘাড়ে এখন রিজার্ভ চুরির মামলার খড়গ ঝুলছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি রিজার্ভ চুরির মামলা যে খসড়া অভিযোগপত্র তৈরি করেছে সেটিতে আতিউর রহমানকেও আসামি করা হয়েছে। আতিউর রহমান ও পরে গভর্নর ফজলে কবিরের মেয়াদে বাংলাদেশ ব্যাংকের প্রভাবশালী ডেপুটি গভর্নর ছিলেন শীতাংশু কুমার এসকে সুর চৌধুরী। গত বছরের ১৪ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন দুদক কর্তৃক গ্রেফতার হন তিনি। এরপর কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে তার গোপন লকার তল্লাশি করে ৪,৭৫,০০,০০০ টাকার সমমূল্যে সম্পদ জব্দ করা হয়। এর মধ্যে ছিল ১ কেজি ৫ গ্রাম স্বর্ণ, $১,৬৯,৩০০ ও ৫৫,০০০ ইউরো। এরপর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেফতার করা হয়। ২০১৬ সালের ২০ মার্চ থেকে ২০২২ সালের ৩ জুলাই পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন সাবেক অর্থ সচিব ফজলে কবির। এরপর ২০২২ সালের জুলাই থেকে ২০২৪-এর ৯ আগস্ট গভর্নর ছিলেন আব্দুর রৌফ তালুকদার। এ দায়িত্ব নেওয়ার আগে তিনিও অর্থ সচিবের দায়িত্ব পালন করেন। এই ২ গভর্নরের বিরুদ্ধে এস আলম গ্রুপ সহ বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীকে হাজার হাজার কোটি টাকা
লোপাটের নীতিগত সুবিধা দেওয়ার অভিযোগ এনে দুদক থেকে তাদের ব্যাংক হিসাব, সম্পদ ও মেয়াদের যাবতীয় রেকর্ড তলব করা হয়েছে। একই সঙ্গে 2009 সাল পরবর্তী 15 বছরে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সব সদস্যের তথ্য ও সংশ্লিষ্ট নথিপত্র তলব করেছে সংস্থাটি। গত 11 জুন বাংলাদেশ ব্যাংকে পাঠানো দুদকের চিঠিতে বলা হয়, অভিযোগ অনুসন্ধানের জন্য উপপরিচালক মোহাম্মদ মমিনুল ইসলামকে টিম লিডার এবং উপপরিচালক রঞ্জিত কুমার কর্মকার ও উপসহকারী পরিচালক মোহাম্মদ ইয়াসিন মোল্লাকে সদস্য করে 3 সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়েছে। পতিত সরকারের চাপে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা নথি স্বীকার করলেও পাশের দেশ ভারতে ভিন্ন রকম উদাহরণ আছে। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরদের কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন সময় স্বার্থের সংঘাত অর্থাৎ কনফ্লিক্ট অব ইন্টারেস্ট নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশেষ করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতারণা ও ইনফ্রাস্ট্রাকচার লিজিং ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের সংকটের পর আরবিআই এর তদারকি নিয়ে সমালোচনা হয়। তবে এসব ঘটনাতেও কোনো ডেপুটি গভর্নরকে ব্যক্তিগতভাবে দুর্নীতির অভিযোগে গ্রেফতার বা ফৌজদারি মামলায় অভিযুক্ত করা হয়নি। আর্থিক খাতে সুশাসনের সুফল পেয়েছে ভারত। বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশটির ব্যাংক খাতে খেলাপি ঋণের হার এখন 2.2%, যেখানে বাংলাদেশ ব্যাংক খাতের 1/3 ঋণই এখন খেলাপি। দুর্নীতির অভিযোগে গ্রেফতার কিংবা ফৌজদারি অপরাধের তদন্তের মুখে পড়তে দেখা যায়নি পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের কোনো গভর্নর কিংবা জ্যেষ্ঠ কর্মকর্তাকেও। আর শ্রীলঙ্কা ও নেপালের কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রে গভর্নরদের বিরুদ্ধে প্রধানত নীতিগত ও প্রশাসনিক সমালোচনা দেখা গেলেও ব্যক্তিগত দুর্নীতির অভিযোগে গ্রেফতার বা ফৌজদারি বিচারের ঘটনা বিরল। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টার দায়িত্বে ছিলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। তার সময় গভর্নরের পদমর্যাদা ও ক্ষমতা বৃদ্ধি সহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিতে বেশ আলোচনা হয়। এ বিষয়ে ডক্টর সালেউদ্দিন আহমেদ বণিক বার্তাকে বলেন, স্বায়ত্তশাসন সহ নিরঙ্কুশ ক্ষমতার চর্চাকারী ব্যক্তিকে সৎ হতে হবে। ব্যক্তি যদি অসৎ হয় তাহলে নিরঙ্কুশ ক্ষমতা দুর্নীতিকে আরও বেশি উৎসাহিত করে। 2009 সাল পরবর্তী সময় বাংলাদেশ ব্যাংকের বেশিরভাগ কর্মকর্তা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজ করেছেন, যে পরিমাণ অনিয়ম দুর্নীতিতে নিজেদের জড়িয়েছেন, তাতে স্বায়ত্তশাসন কিংবা ক্ষমতা বৃদ্ধি ভালো কিছু হতো না। এ কারণে আমি বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধনে সায় দেইনি। আগে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে সুশাসন কার্যকর করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা রীতিনীতি মেনে চললে ব্যাংক খাত সঠিক পথে ফিরতে বাধ্য হবে।